হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ এবং তার সাথে এই সপ্তাহে মার্কেটটাকে কিভাবে ট্রেড করা উচিত বা কোন কোন জিনিসগুলো দেখা উচিত। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি এই সপ্তাহের কথা বলি তাহলে ফ্রাইডে মে দিবস উপলক্ষে এবং মহারাষ্ট্র ডে উপলক্ষে শুক্রবার দিন আমাদের কিন্তু হলিডে আছে। তো সেই কারণে এই সপ্তাহে মাত্র 4টে ট্রেডিং ডে বা 4টে ট্রেডিং সেশন রয়েছে। তো সেই জায়গাটার উপর বেস্ট করেই আমাদেরকে অ্যাকচুয়ালি গেমটা প্লে করতে হবে। এনিওয়েজ, তো আমরা যদি এখন গ্লোবাল নিউজের পার্সপেক্টিভ থেকে দেখি, প্রচুর ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। এই নিউজগুলো পুরো সপ্তাহটাকেই মোটামুটিভাবে দেখতে গেলে একটা ভোলাটাইল জায়গায় নিয়ে যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে একটা বড় এফটিএ সাইন হতে চলেছে এবং এক্ষেত্রে ইন্ডিয়ান যে সমস্ত এক্সপোর্টার রয়েছেন তাদের জন্য এটা যথেষ্ট ভালো একটা নিউজ। তার কারণ হচ্ছে যে 70%-এর কাছাকাছি যে গুডস রয়েছে সেখানে পুরোপুরিভাবে ডিউটি ফ্রিভাবে নিউজিল্যান্ডের সাথে বিজনেসটা করা যাবে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা যথেষ্ট স্ট্রং ডিম্যান্ড ক্রিয়েট করতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে এবং সেক্ষেত্রে ফার্মা থেকে শুরু করে আমাদের যে সমস্ত কৃষিজাত পণ্য সেই সব প্রত্যেকটা জিনিসের মধ্যেই এই এফটি এর মধ্যে ইনক্লুডেড হতে চলেছে। তো সেই কারণে এই পুরো স্পেসটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এই সপ্তাহের জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমাদের শেয়ার মার্কেটের সবথেকে বড় কোম্পানি রিলায়েন্স তার Q4 রেজাল্ট অ্যাকচুয়ালি পাবলিশ করলো, অর্থাৎ এই যে ফোর্থ কোয়ার্টারের রেজাল্ট টোটালি রিলায়েন্স পাবলিশ করলো এবং সেখানে যেটা দেখা যাচ্ছে রিলায়েন্সের রেভিনিউর মধ্যে ভালো গ্রোথ রয়েছে, কিন্তু আমরা যদি দেখি রিলায়েন্সের প্রফিট কিন্তু এক্ষেত্রে ডিক্লাইন হয়েছে এবং প্রফিট ডিক্লাইন হওয়ার পিছনে সব থেকে বড় কারণ যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে এনার্জি বিজনেস, অর্থাৎ রিলায়েন্স যে পেট্রোকেমিক্যালস বা পেট্রোলের ডিজেলের ইত্যাদির যে বিজনেসটা করে সেটা সম্পূর্ণভাবে এই মিডল ইস্ট ক্রাইসিসের জন্য পুরোপুরিভাবে উইক রয়েছে। কিন্তু আমরা জিওর মধ্যে অর্থাৎ টেলিকম সেগমেন্টের মধ্যে রিলায়েন্সের মধ্যে বেশ বড় রকমের একটা গ্রোথ দেখতে পেলাম, 13%-এর কাছাকাছি গ্রোথ দেখতে পেলাম। তার সাথে রিটেলের যে রিটেল ডিম্যান্ড রয়েছে, রিটেলের মধ্যেও রেভিনিউ বেড়েছে, কিন্তু রিটেল বিজনেসের মধ্যে প্রফিটেবিলিটি রিলায়েন্স বাড়াতে পারেনি, রিটেল বিজনেস সম্পূর্ণভাবে ফ্ল্যাট রয়েছে। তো আগামীকালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কিন্তু একটা ফোকাসে থাকবে। রেজাল্ট আউট হওয়ার আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে অলরেডি একটা স্লাইডলি একটা ডাউন টার্ন আমরা লক্ষ্য করেছি। তো রেজাল্টের কালকে কিন্তু মার্কেট একটা ডিফারেন্টভাবে প্লে করবে। তার মানে এটা নয় যে আপনি বাই করবেন, তার মানে এটাও নয় যে আপনি দুম করে সেল করে দেবেন। তার মানে হচ্ছে আগামীকাল মার্কেটের রিয়াকশান দেখে আপনি কাজ করার চেষ্টা করবেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে। তার কারণ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু ডিফারেন্টভাবে স্মার্ট মানি প্লে করে। এনিওয়েজ, সেই সেন্সে এই জায়গাটা অর্থাৎ রিলায়েন্স কালকে আমাদের ট্রেডেবল একটা স্টক হিসাবে থাকবে। দ্বিতীয়ত যে জায়গাটার মধ্যে আপনি রিয়েলি প্লে করতে পারেন এবং সেটা হচ্ছে পেটিএম, কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্কসের যে লাইসেন্স আছে সেটা কিন্তু আরবিআই সম্পূর্ণভাবে ক্যান্সেল করেছে। এটা পেটিএমের জন্য একটা নেগেটিভ নিউজ। তো সেই কারণে আমি এক্সপেক্ট করছি যে পেটিএমের মধ্যে একটা ডাউন টার্ন আসার প্রবাবিলিটি বা চান্সেস অনেক বেশি। কিন্তু এই ক্ষেত্রে পেটিএম আমাদের এক্সচেঞ্জকে যেটা জানিয়েছে এটাতে তাদের রেভিনিউর ওপর কোনো প্রেশার বা কোনো ইম্প্যাক্ট আসবে না এবং তার কারণ হচ্ছে যে এই বিষয়টা থেকে তারা খুব একটা বড় রেভিনিউ বানাতেও পারতো না। তো সেই রকম পেটিএম অলরেডি একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। বাট স্টিল পেটিএমের স্টক এবং রিলায়েন্সের স্টক কাল আমাদের রেডারে থাকবে ইন্ট্রাডে বেসিসে ট্রেড করার জন্য। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউএস এবং ইরানের মধ্যে একটা পিস টক হওয়ার কথা ছিল। তো সেই পিস টকটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের নিজেই ক্যান্সেল করেছেন তিনি এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের ওপর আবার একটা অ্যাসাসিনেশন অ্যাটাক হলো এবং সেই অ্যাটাক থেকেও তিনি মোটামুটি বেঁচে গেলেন। যাই হোক, আপনারা হয়তো অনেকেই এই নিউজটা অলরেডি দেখেছেন, পুরো মিডিয়া জুড়েই এটা চর্চার বিষয় রয়েছে। তো যাই হোক না কেন, যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই পিস স্টকটা কিন্তু হচ্ছে না এবং এই পিস স্টকটা যেহেতু হচ্ছে না তাই গ্লোবালি যে অয়েল প্রাইসের মধ্যে যে ভোলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি বা অয়েল প্রাইসের মধ্যে যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেই সমস্যাটা এখনও স্টে করবে।
এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে এই যে অয়েলের যে ডিম্যান্ড এটা কিন্তু ধীরে ধীরে শিফট করছে। এটা শিফট করছে কোথায়? এটা শিফট করছে বিভিন্ন রকম রিনিউয়েবল এনার্জি সেগমেন্টগুলোর মধ্যে, বিশেষ করে সোলার থেকে শুরু করে অন্য যে সমস্ত সেগমেন্টগুলো রয়েছে সেই প্রত্যেকটা রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিকের কথা বলতে পারি, বা মেনলি এটা ইলেকট্রিক এনার্জিতে শিফট করছে ধীরে ধীরে। তো সেই জায়গাটার দিকে যদি আমরা নজর রাখি, বা তার সাথে নিউক্লিয়ার যে পাওয়ার রয়েছে সেদিকেও আস্তে আস্তে শিফট করছে। আমাদের টোটাল এই যে অয়েলের যে ডিম্যান্ড, সেই অয়েলের পুরো বিষয়টাই ধীরে ধীরে শিফট করছে। তো এটা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টটার মধ্যে একটা যথেষ্ট বড় লং টার্মের ফোকাস থাকার চেষ্টা করবে। কিন্তু শর্ট টার্মে দেখতে গেলে ইউএস ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যারা সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং করে, ওয়ারি এনার্জিস থেকে শুরু করে প্রিমিয়ার রেনে, এই সমস্ত শেয়ারগুলোর ওপর ইউএসএ বা এই সমস্ত কোম্পানিগুলোর ওপর ইউএসএ অ্যাকচুয়ালি 113%-এর কাছাকাছি ট্যারিফ বাড়িয়েছে। ওকে, তো এটাও এই উইকের মধ্যেই হয়েছে। সুতরাং রিনিউয়েবল সেগমেন্টের যে স্টকগুলো রয়েছে তারা কিন্তু আগামীকাল চাপে থাকার প্রবণতা যথেষ্ট বেশি। তো এই সমস্ত বিষয়গুলোকে দেখে আপনি যতগুলো শেয়ারের আমি নাম করলাম এইগুলোকে ইনট্রাডে প্লেলিস্টে নিয়ে সেগুলোর মধ্যে মোমেন্ট আসার প্রবাবিলিটি যেহেতু বেশি, এইগুলোতে আপনি কিন্তু ট্রেড করতে পারেন। ট্রেড করা মানে কেবলমাত্র বাই করা নয়, সেক্ষেত্রে শর্ট সেলিংও একটা ট্রেডের মানে বিষয়। তো সুতরাং ড্রাস্টিক্যালি ফল যে সমস্তগুলো করছে, এক্সাম্পল স্বরূপ যদি পেটিএম করে, তাহলে সেক্ষেত্রে আপনি শর্ট করেও পয়সা বানাতে পারেন। এনিওয়েজ, এই হচ্ছে মানে স্টক স্পেসিফিক যে সমস্ত নিউজগুলো ছিল বা গ্লোবাল মার্কেট স্পেসিফিক যে নিউজগুলো ছিল সেগুলোর কথা বললাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট। নিফটির ওপেন ইন্টারেস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 23,900। মার্কেটের মধ্যে ভালো রকম প্রেশার, যে কারণে আমরা এখানে পরপর কল রাইটারদের অ্যাডিশন হতে দেখেছি। সুতরাং মার্কেটের মধ্যে একটা ডাউন সাইড রিস্ক অলরেডি রয়েছে, এবং সেক্ষেত্রে দেখতে গেলে 23,500তে আমার নেক্সট বড় সাপোর্ট আছে। তার আগে বড় লেভেলের সাপোর্ট কিন্তু এখানে তৈরি হয়নি। কিন্তু কালকে গিফট নিফটির যে পজিশন, তাতে করে যে প্রবাবিলিটি রয়েছে এটা 24,000-এর কাছাকাছি জায়গায় যেতে পারে। অর্থাৎ এখানে যে জায়গাটা রয়েছে 23,897, এটা 24,000-এর লাইনটাকে যদি টপকায় এবং এইখানে যদি আমি আলাদা করে পুট রাইটার অ্যাডিশন দেখতে পাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার এই 24,000-এর যে সাইকোলজিক্যাল নাম্বার, সেই সাইকোলজিক্যাল নাম্বারটা ধীরে ধীরে আমাদের কাছে একটা সাপোর্টে পরিণত হবে, তার প্রবাবিলিটিও যথেষ্ট বেশি। ওকে, বাট মার্কেটের মধ্যে একটা প্রেশার রয়েছে, যেহেতু 4টে উইকের টোটাল মানে সপ্তাহ, অর্থাৎ 4টে ট্রেডিং ডে মাত্র পাচ্ছি, এবং মঙ্গলবার দিন এটার এক্সপায়ারিও হয়ে যাবে। তাই সেক্ষেত্রে বলা যায় আমি কিন্তু বিশাল বড় কিছু মুভমেন্ট এখান থেকে এক্সপেক্ট করছি না এই মুহূর্তে। এনিওয়েজ, এরপরে এই সপ্তাহের জন্য আমাদের কতগুলো ইকোনমিক ডেটা রিলিজ হতে চলেছে, এবং সেই ইকোনমিক ডেটাগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। কী কী ইকোনমিক ডেটা রিলিজ হতে চলেছে? মঙ্গলবার দিন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ডেটা, সেই ডেটাটা রিলিজ হতে চলেছে। বুধবার দিন আমরা যদি দেখি ইউএসের ফেডের ইন্টারেস্ট রেটের একটা ডিসকাশন আছে, অর্থাৎ ইউএসের ফেডের তরফ থেকে ফেডারেল রিজার্ভ তারা তাদের বক্তব্য পেশ করবে ইন্টারেস্ট রেট নিয়ে এবং ইউএস ইকোনমি নিয়ে। তো বুধবার দিন একটা বেশ হাই ভোল্টেজ সেশন যেতে পারে গোল্ডের জন্য, বিটকয়েনের জন্য, এবং তার সাথে ইউএস মার্কেটের জন্য। সেই দিকটার দিকেও আমাদের নজর রাখতে হবে। শুক্রবার দিন যদি আমরা দেখি, শুক্রবার দিন মহারাষ্ট্র ডে হিসাবে যেটা বললাম হলিডে আছে, এবং সেই হলিডে থাকার জন্যই মাত্র 4টে ট্রেডিং সেশন বা 4টে ট্রেডিং ডেই রয়েছে এই সপ্তাহের জন্য। তো এই হচ্ছে টোটাল সপ্তাহটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, এবং আগামীকালের জন্য এই সমস্ত স্টকগুলোর দিকে নজর রাখার চেষ্টা করবেন। এইগুলোর মধ্যে থেকে কিন্তু পয়সা বানানোর চান্সেস থাকছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।